আজকে কিছু কথা বলবো মকর রাশিকে নিয়ে। এই যে শনিদেব যে বক্রি হচ্ছে জুলাই মাসের 13 তারিখে, 28 নভেম্বর পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে। এবার বক্রি অবস্থাটা হচ্ছে নিজের নক্ষত্রে, উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে। তো গ্রহ যখন নিজের নক্ষত্রে থাকে তখন তো এমনি স্বাভাবিকভাবে তার বলে বৃদ্ধি পেয়ে যায়। তো এবার বক্রি হয়ে যাচ্ছে। বক্রি হয়ে যাওয়া মানে কি? চেষ্টা বলে যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাওয়া। তো শনিদেবের এই বক্রি অবস্থায় অনেক দিক থেকেই কিন্তু উন্নতির যোগ রয়েছে এই মকর রাশির। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। যদি আজকের অনুষ্ঠানটি সত্যি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করছি না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, সাধারণ আলোচনা। এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জন্মকুষ্ঠির গ্রহের অবস্থানের উপর। এটা কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, এবং এটা চন্দ্র রাশির উপরই বলা হচ্ছে। যে নক্ষত্রর কথাটা বলবো বিশেষ করে সেটা হচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। উত্তরা ভাদ্রপদ নক্ষত্র এর একটা আলাদাই মহিমা রয়েছে। বিপরীত থেকে বিপরীত পরিস্থিতিতেও মানে একটা ভালো ডিসিশন নেওয়ার ক্ষমতা রয়েছে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের যে 4টি চরণ, এই 4টি চরণই পড়ছে হচ্ছে মীন রাশিতে। আর মীন রাশিটা হচ্ছে কি দেবগুরু বৃহস্পতির রাশি। তাহলে শনি হচ্ছে এর অধিপতি, আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে রাশির অধিপতি, আর নক্ষত্রের অধিপতি হচ্ছে আহির বুধের না, যাকে শেষনাগের সাথে তুলনা করা হয়েছে। এবং এই শেষনাগের উপরেই কিন্তু শ্রীহরি বিষ্ণু শয়ন করে। তো এই নক্ষত্র থেকে কিন্তু অনেক কিছু বুঝায় জীবনে, যেমন আধ্যাত্মিকতা বুঝায়, মেডিটেশন, ধ্যান, চিন্তা, বিশ্লেষণ, গভীর বিশ্লেষণ, ডিপ নলেজ, এটাও কিন্তু বুঝায়। তাহলে এই নক্ষত্রের এই প্রভাবটা আর গুরুর জ্ঞান আর শনির কর্ম সমস্ত কিছু মিশ্রণ হয়ে গেল, যার জন্য এই নক্ষত্রে কিন্তু ক্যালকুলেট, ম্যাথামেটিক্স, হিসাব, অঙ্ক, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করে চলা, এগুলো কিন্তু উঠে আসে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র থেকে। কারণ শনি তো ন্যায় বিচারক, তার তো হিসাব করবে, হিসাব। এবং নক্ষত্র থেকে উঠে আসে গভীর বিশ্লেষণ। তো গভীর বিশ্লেষণ করতে গেলে তো গভীরভাবে অনুধাবন করতে হবে, সিরিয়াল টু সিরিয়াল, তারপরে তো গভীর বিশ্লেষণ হবে কোনো ক্ষেত্রে, এবং তার সাথে গুরুর জ্ঞান উঠে চলে আসছে। তো যার জন্য এই নক্ষত্রের বিশেষ ভূমিকা। শনির নক্ষত্র বিপরীত থেকে বিপরীত পরিস্থিতিতে সংযমী থাকে এবং নিজের ডিসিশন থেকে কোনো সময় দূরে সরে না। তো শনির এই নক্ষত্রে বক্রি হয়ে যাওয়া মানে এই সমস্ত দিককে যথেষ্ট প্রভাবিত করে ফেলবে। তো শনি আবার বুঝতে হবে, শনি কিন্তু আবার পাপী গ্রহ, তার পাপ প্রভাব অবশ্যই থাকবে এই নক্ষত্রে, 3য় ঘরে। শনি কি বলছে? তুমি কর্ম করো, তোমাকে কর্মের ফলটা দিব। আর শনি যে ফলটা দেয় সে ফলটা দিতে দেরি হয়, কিন্তু যে ফলটা দেয় সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়, এবং সে ফলটা হয়ে যায় কি পুরস্কার হিসাবে দিয়ে দেয়। ফিরিয়ে কিন্তু নেয় না শনি চট করে। কখন ফিরিয়ে নেয়? যখন শনি কাউকে কিছু দিল, যে ফলটা দিল তার অপব্যবহার চলছে, তখনই কিন্তু শনি আবার তুলে আছাড় মারে। তো মকর রাশির ক্ষেত্রে শনি রাশির অধিপতি, এবং বিগত দিনে মকর রাশির যে ভয়াবহ দৃশ্য, ভয়াবহ রূপ শনির দেখেছে, তো এবারের রূপটা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। এবার শনি কী করতে যাচ্ছে সেটা কিন্তু ভালো মতন করে বুঝতে হবে। শনি যে ঘরটাতে অবস্থান করছে সেটা হচ্ছে মীন রাশি, গুরুর রাশি। গুরুর রাশিতে অবস্থান করছে, সমরাশি, এবং গোচরে কিন্তু দেবগুরু বৃহস্পতির সাথে তৎকালীন মিত্রতা সম্পর্ক উঠে এসছে। গুরু রয়েছে মিথুন রাশিতে। মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ, বুধের সাথে সম্পর্ক হচ্ছে পরম মিত্রতা। এবং দেবগুরু বৃহস্পতির এই যে অবস্থান মিথুন রাশিতে, দেবগুরু বৃহস্পতি, শনি যে মুহূর্তে বক্রি হচ্ছে তার কয়েকদিন আগে দেবগুরু বৃহস্পতি কিন্তু আবার উদয় হয়ে গেল। তাহলে দেবগুরু বৃহস্পতি যে নবম দৃষ্টি, সেই দৃষ্টিতে থাকে বিশেষ কৃপা। তো দেবগুরু বৃহস্পতি কিন্তু এই উদয় হয়ে যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিগুলো যে পড়ছে, নবম দৃষ্টি পড়ছে কিন্তু শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে। আবার শনিও কিন্তু দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে, তার যে দশম দৃষ্টিটা, সেই দৃষ্টিটা কি কর্মের ফল। তো সেই দৃষ্টিটা পড়ছে আবার দেবগুরুর মূল ত্রিকোণ রাশি ধনু রাশিতে। অর্থাৎ গুরুর রাশিতে অবস্থান করছে, আবার গুরুর রাশিকে দেখছে। সেরকম দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে, আবার দেখছে কিন্তু সেই শনির কিন্তু মূল ত্রিকোণ রাশিকে। এবং গুরুর সাথে যে শনির একটা সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু সম্পর্ক। মানে গুরুর তো জ্ঞান থাকবে আর শনির তো কর্ম। তো একটা ব্যক্তির মধ্যে ভালো জ্ঞানও থাকবে, খারাপ জ্ঞানও থাকবে। সে নিজের জ্ঞানটাকে কোন দিকে লাগাচ্ছে? শনি বলছে কি সবসময় ধর্মপথে কর্ম করো। তো জ্ঞানটা তো নিজের, যার জন্য বিভিন্ন রাশিতে বিভিন্ন রকম, এবং শনিকে দিয়ে তো গোটা রাশির বিবেচনা হবে না। তো যে যার জ্ঞানে সেই রকম কাজ করে।
কেউ ভালো কাজ করছে তো কেউ খারাপ কাজও করছে, যার জন্য শনি কিন্তু হয়ে যায় গুরু ইসে সম হয়ে যায়। আমি নিজের বুদ্ধি নিজের জ্ঞানটাকে যদি খারাপ দিকে লাগাই, গুরু তো সবসময় ভালো দিকে দিবে, তো সেই জ্ঞানটা ভালো দিকে না লাগিয়ে আমি খারাপ দিকে দিচ্ছি, তাহলে তো শনি সেই খারাপ ফলই দিবে। এবার যদি আমি ভালো কাজ করি তাহলে ভালো ফল দিবে, যার জন্য শনি হয়ে যায় দেবগুরুর সাথে সম্পর্ক হয়ে যায় সমসম্পর্ক। এবার এই যে গোচরটা হচ্ছে বক্রি অবস্থায়, তো শনির সাথে দেবগুরুর সম্পর্ক তো এক মিত্রতা উঠে গেল, মিত্রতা হয়ে গেল। এবং পরবর্তীতে দেবগুরু বৃহস্পতি সামনে মাসের 13 তারিখে আবার চলে আসবে হচ্ছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে, তখনও একটা ভালো সম্পর্ক হচ্ছে নিজের নক্ষত্রে। উভয় দুই গ্রহই কিন্তু নিজের নক্ষত্রে থাকছে। তারপরে আবার অক্টোবর মাসের 18 তারিখে দেবগুরু বৃহস্পতি আবার রাশি পরিবর্তন করে নেবে, অতিচারী দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থান করবে। তখন উচ্চ অবস্থায় অবস্থান করে কিছুদিনের জন্য আবার এই শনির উপরও দৃষ্টি থাকবে। তো এই যে পরিবর্তনগুলো হচ্ছে এখান থেকে কিন্তু অনেক কিছু বুঝাচ্ছে, যেমন দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে আর শনি অবস্থান করছে মীন রাশিতে, সেটা হচ্ছে পুরুষার্থ পরাক্রমের ঘরে। তো দেবগুরু বৃহস্পতি যে ষষ্ঠ ঘরে অবস্থান করছে উদয় অবস্থা, এখানটাতে কী করবে, যে বিগত দিনের যে অশান্তি গণ্ডগোলগুলো হয়েছিল, যে শত্রুদের সাথে যে গণ্ডগোল অশান্তি অনেক ধরনের সমস্যা হয়েছিল, সেই শত্রুগুলোর সাথে কিন্তু মীমাংসাও হয়ে যাবে। এবং প্রতিনিয়তের যে কম্পিটিশন, আমরা তো প্রত্যেক দিন এটা ভোগ করেই আসছি, যে নিজের জীবনযাত্রাতে যে প্রতিনিয়ত কম্পিটিশন থাকছে, প্রত্যেক দিনই কম্পিটিশন থাকছে, নিজেকে এগিয়ে নিয়ে যাব কিভাবে, প্রত্যেক দিনই সেই চিন্তা। তো সেই জায়গাতেও কিন্তু গুরুর অবস্থান যথেষ্ট ভালো হচ্ছে এবং শনির অবস্থানটাও যথেষ্ট ভালো হচ্ছে। শনি যেরকম পুরুষার্থ পরাক্রম যথেষ্ট বৃদ্ধি করাবে, দেবগুরু বৃহস্পতির জ্ঞানও কিন্তু সেই রকম কাজে লাগবে, যে কীভাবে নিজের জ্ঞানের দ্বারা নিজের বুদ্ধির দ্বারা সেই শত্রুদের মাঝখানে নিজেকে প্রতিষ্ঠিত করা, এটাও কিন্তু বুঝাচ্ছে এই অবস্থান, বক্রি অবস্থান। এবার বক্রি অবস্থানে শনির মেন জিনিসটা হচ্ছে কি, যে নক্ষত্রে গোচর করছে সেটাতেই যাচ্ছে হিসাব জিনিসটা, আর শনি যে ঘরটাতে অবস্থান করছে সেটা ডকুমেন্টের, যে কাগজপত্রের ঘর। তাহলে হিসাবপত্রের দিকে কোনো রকমভাবে এখানটাতে তাচ্ছিল্যবোধ বা একটা আলস্য জাতীয় জিনিস নিয়ে আসা যাবে না। হিসাব তোমাকে পারফেক্ট করতে হবে এবং আলস্য যদি থাকে সে আলস্যকে ত্যাগ করতে হবে, অ্যাক্টিভ হতে হবে এবং ন্যায়সঙ্গতভাবেই করতে হবে। এই সমস্ত জিনিসও কিন্তু উঠে আসছে শনির এই গোচর। এবং শনি কিন্তু এটাও বুঝাচ্ছে যে কোনো কাজ তোমাকে কিন্তু একদম বিশ্লেষণ করে, মানে চিরুনি তল্লাশি করেই কিন্তু করতে হবে। যে তুমি কারো কথায় হ্যাঁ বলে দিলা, ঠিক আছে যাচ্ছি করে নিচ্ছি, সেগুলো করলে কিন্তু চলবে না, কারণ শনি কিন্তু বক্রি অবস্থায় চলে এসছে, পাপ প্রভাব কিন্তু দিয়ে দিবে। অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে তোমাকে গভীর নলেজ, গভীর বিশ্লেষণ করেই কিন্তু কাজ করতে হবে। এবং শনির যে সপ্তম দৃষ্টিটা পড়ছে সেটা কিন্তু ভাগ্যের ঘরেই পড়ছে। ভাগ্যের ঘর ঈশ্বরীয় শক্তির ঘর, আর নবম ঘরের সপ্তম ঘরই হচ্ছে তৃতীয় ঘর। তৃতীয় ঘরে শনি অবস্থান করছে, তাহলে গুরুর ঘর হয়ে গেল নবম ঘর আর শিষ্যের ঘর হয়ে গেল কিন্তু তৃতীয় ঘর। অর্থাৎ এই সময়কালে ধর্মের প্রতিও কিন্তু নিজেকে যথেষ্ট আস্থা রাখতে হবে, ধর্মের প্রতি সেবা দিতে হবে। শনি থেকে সেবা জিনিসটাকে বুঝায়, শনি থেকে কর্তব্য জিনিসটাকে বুঝায়। নিজের কর্তব্য থেকে দূরে সরে আসা যাবে না, যেখানে যে কর্তব্যের প্রয়োজন রয়েছে সেইগুলোকে তোমাকে পারফেক্টভাবে মেনে করতে হবে। তো ধর্মের ঘরে দৃষ্টি পড়ছে, তাহলে ধর্মের ঘরে ধর্মের প্রতি তোমাকে সেবাদান দিতে হবে। এবার ধর্মের সেবাটা কি, যে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন নয় সেই সমস্ত মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করো, সোশ্যাল কাজগুলো করো। ধর্মের ঘরে পিতার মানে ঘর এই নবম ঘর, তাহলে পিতার প্রতি যথেষ্ট দায়িত্ব পালন করো। পিতাকে কোনো সময় অপমান করা যাবে না, পারলে পিতার সাথে সম্পর্ক কিভাবে উন্নতি করা যায় সেটা চিন্তা ভাবনা করতে হবে। এবং উচ্চশিক্ষার ঘর এই নবম ঘর, তাহলে শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই শনির এই অবস্থান। অর্থাৎ পরিশ্রম করতে হবে, পুরুষার্থ পরাক্রম করতে হবে উচ্চশিক্ষার দিক থেকে, তাহলেই কিন্তু তুমি সফলতার দুয়ার পাবা। কারণ শনি কিন্তু বক্রি হচ্ছে, নবম ঘর হচ্ছে উচ্চশিক্ষা, তাহলে উচ্চশিক্ষার দিকেও কিন্তু তোমাকে একাগ্রতা যথেষ্ট নিয়ে আসতে হবে, ধৈর্য ধরে বেশি পরিশ্রম করতে হবে, বিশ্লেষণ করতে হবে। এটাই কিন্তু বুঝাচ্ছে এই দৃষ্টি এবং এই নক্ষত্রের প্রভাব। তাহলে সফলতা পাওয়া যাবে জীবনে। এবং শনির যে সফলতা দিবে সেই সফলতার কিন্তু বড় পুরস্কার দেয়, বড় মাপের পুরস্কার, জীবনে কিন্তু সব থেকে উঁচু জায়গায় নিয়ে যাবে। এবং যেখানটাতে কাগজপত্রের প্রয়োজন রয়েছে সেই কাগজপত্রের হিসাব, কাগজপত্র মেনটেন করেই কিন্তু চলতে হবে এই সময়কালে এই মকর রাশিকে। কর্মক্ষেত্রে যথেষ্ট ভাগ্যের সঙ্গ পাবে। পুরুষার্থ পরাক্রমের ঘরে শনি যথেষ্ট ভালো ফল দেয়, কিন্তু পুরুষার্থ পরাক্রম করতে হবে, যে কোনো কাজের প্রতি তাচ্ছিল্য নিয়ে আসা যাবে না। যোগাযোগ শনি অবশ্যই দিবে, যে যোগাযোগগুলো দিবে সেটা গভীর যোগাযোগ হয়ে যাবে।
যদি চেষ্টা বলে বৃদ্ধি পায়, তাহলে যোগাযোগের দিকেও তো বৃদ্ধি পাবে। যোগাযোগের ঘরেই তো শনি অবস্থান করছে। শনি যে ঘরে অবস্থান করে সেই ঘরের ফলকে বৃদ্ধি করে দেয়। তাহলে যোগাযোগের ঘরে অবস্থান করছে, তো জীবনে যোগাযোগ যথেষ্ট বৃদ্ধি করবে, সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি করবে, সমাজে উঠা বসা জিনিসটাকে যথেষ্ট বৃদ্ধি করে দিবে। এবং শনি হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে যেরকম রাশির অধিপতি, সেরকম ধনসম্পত্তির অধিপতি। তাহলে যোগাযোগের মাধ্যমে ধনসম্পত্তির একটা ভালো জায়গা উঠে আসছে এই সময়কালে। এবং বাণীর দ্বারা, বাণী সম্পর্কিত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারাও যথেষ্ট আয় ইনকামের স্রোত পাবে। এবং বাণী সমস্ত কাজেই লাগে, যে কোনো কাজ করতে গেলে আগে মুখের বাণী সবার প্রথম উঠে আসে। অতএব শনি কিন্তু এই জায়গাতেও বুঝাচ্ছে যে তোমার মুখের কথা তুমি এমনভাবে বলবা যেন সমাজে তোমার প্রতি একটা দাম থাকে। এই সময়কালে শনি এটাও বুঝাচ্ছে যে তোমার কথাকে কিন্তু কেউ খিলাপও করতে পারবে না, তোমার কথার অবশ্যই দাম রাখবে। সমাজে যে আগে বিগত দিনের যে একটা হেরে যাওয়া চেহারা, একটা বিষণ্ণতা একটা মুখে চোখে ছিল, ক্লান্তির একটা চিন্তার ছাপ ছিল, সেগুলোও কিন্তু এখন তোমার দূর হবে। কিন্তু তোমাকে নিয়ম মেনে কাজ করতে হবে। তোমাকে তোমার কর্তব্য থেকে দূরে সরে আসা যাবে না। তোমার যে কর্তব্য তুমি করো, তোমাকে তোমার কর্মের ফলটা আমি দিব। অর্থাৎ সেই জায়গাটা কিন্তু শনি তৈরি করছে। এবং শনি যে কর্মের ফল দেয়, যে পুরস্কার দেয়, সমস্ত গ্রহর থেকে বেশি দেয়। অতএব শনির দেখানো পথেই তোমাকে চলতে হবে। শনির এই বক্রি অবস্থা যথেষ্ট ভালো রেজাল্ট দিবে এই মকর রাশির ক্ষেত্রে, খুবই ভালো রেজাল্ট দিবে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছে সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে শনির এই বক্রি অবস্থাতে। যারা বিদেশে কর্ম করছেন তাদেরও সেই জায়গাগুলো ভালো হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। যারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, সেলসের কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা দীর্ঘদিনের কোনো বড় কনস্ট্রাকশনের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। এই সময়কালে বাড়ির কোনো একটা কাগজপত্র, যাদের মানে জায়গা জমি সয় সম্পত্তি, এইগুলোরও কিন্তু কাজগুলো যথেষ্ট ভালো হবে। ছোট ভাই বোনদের সাথে কোনো রকম একটা চুক্তির সম্পর্ক উঠে আসতে পারে। শনির তৃতীয় দৃষ্টি পড়ছে সন্তানের ঘরে, তাহলে সন্তানের দিকেও পিতামাতাদের দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। কারণ শনি থেকে দায়িত্ব কর্তব্য এই সমস্ত কিছু কিন্তু বুঝায়। তৃতীয় দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরে। পঞ্চম ঘর থেকেও কিন্তু আমাদের কর্ম জিনিসটা উঠে আসে। কারণ পঞ্চম ঘরে যে গ্রহই বসবে তার সপ্তম দৃষ্টি পড়বে সেই লাভের ঘরে। তো যে কোনো কাজ করতে গেলে তো জেনারেল নলেজের প্রয়োজন। তো শনি কিন্তু এটাও বুঝাচ্ছে যে কোনো কাজ করতে গেলে ভেবে চিন্তেই করতে হবে তোমাকে। এখন আর সেই সময় নাই যে সবাইকে তুমি বিশ্বাস করে বাড়াবা, সবাইকে তুমি বিশ্বাস করবা, অর্থের কোনো হিসাব রাখবা না, সেগুলো করলে কিন্তু চলবে না। এখন তোমার সময় পরিবর্তন হয়েছে, এই সময়ের তালেই তোমাকে চলতে হবে, তাহলে তুমি সফলতার দুয়ার অবশ্যই পাবা। শনি কিন্তু এটাও বুঝাচ্ছে। তো যাই হোক, শনির এই বক্র অবস্থাতে অন্যান্য গ্রহদের অবস্থান ভালো। রাহু যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে। বাণীর ঘরে রাহু মায়াজাল তৈরি করবে, বাণীর এমন মায়াজাল তৈরি করবে যে সামনে থাকা ব্যক্তি হ্যাঁতে হ্যাঁও বলবে, এরকম পরিস্থিতিও তৈরি করবে। ধনসম্পত্তির ঘরে রাহুর অবস্থান, অষ্টম ঘরে কেতুর অবস্থান। অষ্টম ঘরে কেতুর অবস্থান আকস্মিক ধনসম্পত্তি লাভ করায়। দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান শত্রুদের সাথে মিত্রতা সম্পর্ক তৈরি করবে। মিত্রতা বলতে মৈত্রী সম্পর্ক, যে একটা মিউচুয়াল হলো, বহুদিনের কোনো একটা গণ্ডগোল ছিল, কোনো অশান্তি ছিল কোনো কারোর সাথে, সেই জায়গাটা মিউচুয়াল হয়ে গেল। এই পরিস্থিতিও কিন্তু তৈরি করবে। এবং নিজের কাজকে প্রসারিত করার জন্য অর্থের যোগানও কিন্তু দেবগুরু বৃহস্পতির এই ষষ্ঠ ঘর থেকে হবে। যারা ঋণের জন্য চেষ্টা করছেন বহুদিন ধরে, তাদের ঋণের প্রাপ্তি হবে। যারা আবার কর্মের চেষ্টা করছেন সেই কর্মের জায়গাটা উন্নত হবে। যাদের বহুদিনের আটকে থাকা কোনো কাজ হচ্ছিল না কোনো কাগজপত্রের অভাবে, সেই কাজগুলো হবে। যাদের কর্মক্ষেত্রে প্রমোশন লেটার বা কর্মের কোনো ইন্টারভিউ লেটার বা কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার, যেগুলো দীর্ঘদিন ধরে পেন্ডিং ছিল, সেই কাজগুলো এখন হবে বক্রি অবস্থায়। তবে পরিশ্রম, পুরুষার্থ এগুলো অবশ্যই করতে হবে, এগুলো বৃদ্ধি পাবে। এবং তার সাথে প্রাপ্যভাবও বৃদ্ধি পাবে। প্রাপ্যভাবটা কোন দিকে আসবে? যে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, খাওয়া দাওয়া টাইম টু টাইম করতে হবে, ছোট ভাই বোনদের সাথে যেন সম্পর্ক কোনো রকমভাবে খারাপ না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে, পিতার সাথে যেন সম্পর্ক খারাপ না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। এবং নিজের মুখের বাণীর দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, যে নিজের মুখের বাণী এখন কিন্তু একটু কর্কশও হবে, প্রাপ্যভাব থাকবে। কড়া কথা, এই সমস্ত কথা কিন্তু বলা যাবে না, যাতে সামনে থাকা ব্যক্তি অসন্তুষ্ট হয়। এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রাপ্যভাবগুলো এইভাবেই আসবে। আবার সন্তানের প্রতি কিন্তু প্রাপ্যভাব সন্তানের উপরও পড়তে পারে, যে সন্তানের উপর খরচাপাতি বিশেষ বৃদ্ধি পেয়ে যাওয়া, সন্তানের শিক্ষা দীক্ষার ব্যাপারে বা শরীর স্বাস্থ্যের দিকে, এদিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। তো যাই হোক, এই সময়কালে ধর্মের প্রতি সেবা দিবেন। যারা গুরু দীক্ষা নেননি গুরুর দীক্ষা নেবেন। হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন।
শনিবার করে ভুল করেও লোহার বস্তু, চামড়ার বস্তু, সরিষার তেল ক্রয় করবেন না। প্রতি শনিবার করে ছায়া দান করবেন, পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন এবং সেটা তিল তেল দিয়ে জ্বালাবেন, যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই নতুন চ্যানেল অ্যাস্ট্রো এসএম বাংলা নিউজ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।